সেকশন 96 থেকে 106 রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এখন এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স করলে অনেক পড়া যায় আসলে, কিন্তু আমরা অতদূর যাব না। সেকশন 96 96 ধারাতে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মাদার সেকশন নিয়ে আলোচনা করছে। তো এখানে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এখানে বলছে যে আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য আমার আত্মরক্ষার অধিকার হিসেবে আমি যদি কোনো কাজ করে থাকি, সেই কাজটা যদি অপরাধ হয়েও যায়, তাহলে সেই অপরাধের জন্য আমাকে দায়ী করা যাবে না। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 96। বাট 96 এর এই সেন্টেন্সটা একটু ইংলিশে পড়ে রাখবেন। নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এটা কোন সেকশনে বলা আছে, কোন ধারায় বলা আছে, এভাবে আসতেই পারে। আমাদের সেকশন আছে 96। এখন প্রশ্ন, এই 96 বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যেটাকে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মাদার সেকশন বলে থাকি, আমাদের 96 আসলে 96 দিয়েই কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্সকে ভালোভাবে এক্সপ্লেন করা যায়। আমাদের অন্য সেকশনের প্রয়োজন পড়ে না। তারপর আমাদের অনেক সেকশন আছে, সেটা হচ্ছে 97। এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমরা কোন কোন জায়গায় কতটুকু পর্যন্ত, এটা সীমানা কতটুকু, আমরা কতটুকু জায়গা পর্যন্ত এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো, এটা বলে দিচ্ছে 97-এ। 97-এ ইনডিরেক্টলি অ্যান্ড ডিরেক্টলি দুইভাবেই বলে দিছে দ্য অ্যাপ্লিকেশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইজ সো ভাস্ট। মানে হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ খুবই বেশি সম্প্রসারিত, খুবই বিশাল। এর ক্ষেত্র, এর সীমানা অনেক বেশি বিস্তৃত। কিভাবে, এটা আমরা দেখবো। এখানে বলে দিচ্ছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কোন কোন ক্ষেত্রে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় নিজের বডিকে বাঁচানোর জন্য, এন্ড হচ্ছে অন্যের বডিকে বাঁচানোর জন্য, মানে নিজ দেহ বা অন্য দেহকে রক্ষা করার ক্ষেত্রে, এবং নিজ প্রপার্টি, অন প্রপার্টি অ্যান্ড আদার্স প্রপার্টি, অন্যদের প্রপার্টি, অর্থাৎ নিজ সম্পত্তি বা অন্য সম্পত্তি রক্ষা করার জন্য, নিজ দেহ বা অন্য দেহ, অন্যের দেহ রক্ষা করার জন্য এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। তাহলে 97 আমাদের এই কথা বলে দিচ্ছে। তার মানে আমরা দেখতে পাই যে দেখেন রাইট অফ প্রাইভেট ডিফেন্সের অ্যাপ্লিকেশনটা কত বড়। শুধুমাত্র নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই, শুধুমাত্র নিজের সম্পত্তির মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই, অন্যের দেহ প্লাস অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তাহলে এখানে দেখেন যে এই অন্য শব্দটা কি। আপনি একটা এলাকায় ঘুরতে গেছেন, সেখানে দেখলেন যে একটা মেয়েকে একদল লোক দৌড়ানি দিতেছে আর কি, মেয়েটাকে ধরার জন্য। তো আপনি সেই সেই পাঁচজন লোককে আপনি খুন করে ফেললেন, সেখানেও আপনি অপরাধী হচ্ছেন না, অথচ মেয়েটাকে আপনি চিনেন না, জানেন না। তার মানে আপনি অন্যকে বাঁচানোর জন্য, আপনি অন্যের দেহকে বাঁচানোর জন্য আপনি কি করলেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলেন। এবং এই যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলেন এবং একটা অপরাধ করে ফেলছেন, বা যেই কাজটা করে ফেলছেন সেটা অপরাধের শামিল, সেই কাজের জন্য আপনি দায়ী হবেন না। ধারা হচ্ছে 96, মানে আলটিমেটলি আমাদেরকে 96-এই আসতে হবে। বাট এই রাইট অফ প্রাইভেট ডিফেন্সের প্রয়োগটা, অ্যাপ্লিকেশনটা হচ্ছে এক্সটেনশন, মানে কতটুকু পর্যন্ত সম্প্রসারিত এই আত্মরক্ষার অধিকার প্রয়োগটা, এটা বলছে 97-এ। এখন আমরা চলে যাব, দেখেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ এতটাই বিস্তৃত, এতটাই বিস্তৃত, আপনি এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, অ্যাসাইলেন্ট হচ্ছে আক্রমণকারী, অ্যাসাইলেন্ট হচ্ছে আক্রমণকারী, যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট আক্রমণকারী, যিনি আক্রমণ করতে আসছেন, অর্থাৎ যার বিরুদ্ধে ইউ আর এক্সারসাইজিং রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছেন, আপনি তাকে মেরে পর্যন্ত ফেলতে পারবেন।
অর্থাৎ আক্রমণকারীকে আপনি খুন পর্যন্ত করতে পারবেন, হত্যা পর্যন্ত করতে পারবেন। এটা বলছে সেকশন 100 এবং 103-তে, 100 এবং 103 ধারাতে। 100 ধারাতে বলছে বডির ক্ষেত্রে, বডি রক্ষার ক্ষেত্রে, আক্রমণকারীর হাত থেকে, অ্যাসাইলেন্টের হাত থেকে বডিকে রক্ষা করার ক্ষেত্রে 6 পরিস্থিতিতে, 6টি ক্ষেত্রে আপনি আক্রমণকারীকে মেরে পর্যন্ত ফেলতে পারবেন। তো 6টা কি? প্রথমটা হচ্ছে যে যে আক্রমণকারী যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, উনি এমন ভাবে আক্রমণ করতে আসতেছে, ধরেন ওনার হাতে হচ্ছে একটা চাকু, একটা ছুরি। তো ছুরি দিয়ে আঘাত করলে তো ভাই মরার একটা সম্ভাবনা থাকে, ঠিক না? তার মানে হচ্ছে অ্যাপ্রিহেনশন অফ ডেথ, অ্যাপ্রিহেনশন অফ ডেথ। অ্যাপ্রিহেনশন অফ ডেথ মানে হচ্ছে মৃত্যুর আশঙ্কা। আক্রমণের ধরনটা, অ্যাসল্টের ধরনটা যদি এরকম হয় যে সেই অ্যাসল্টের কারণে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, এরকম যদি একটা ভীতি সৃষ্টি হয় আপনার মধ্যে, তখন আপনি আক্রমণকারীকে মেরে পর্যন্ত ফেলতে পারবেন। এখানেও অনেক মেজারমেন্ট আছে, অনেক হিসাব নিকাশ আছে। হিসাব নিকাশ কিরকম? আমি ধরেন আপনাকে মেরে ফেললাম। হুম? আমি তখন বলতেছি যে এই লোকটা আমাকে যেভাবে আক্রমণ করতে আইছিল, এটা আমার মধ্যে ভয় জাগছে যে আমি মানে মরে যাবো। কিন্তু আপনার হাতে ছিল একটা পাটখড়ি, পাটখড়ি দিয়ে আঘাত করলে কি আমি মরবো? কিন্তু আমি গিয়ে বলতেছি যে না, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে তারে মেরে ফেলছি। কারণ কারণ আমার কাছে মনে হয়েছে যে তার পাটখড়ির আঘাতে আমি মারা যাব। এটা বললে তো আর হবে না। অর্থাৎ অ্যাসল্টের ধরনটা এমন হতে হবে যার কারণে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এবং মৃত্যু ঘটতে পারে, এমন একটা অ্যাপ্রিহেনশন সৃষ্টি হয়, এমন একটা আশঙ্কার জায়গা, এমন একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়। অথবা অথবা 2 নম্বর আছে গ্রিভিয়াস হার্টের আশঙ্কা সৃষ্টি হয়। গ্রিভিয়াস হার্ট কোনগুলো? এটা আমরা 320 ধারাতে পড়ব, যে হুইচ অফেন্সেস আর কল্ড গ্রিভিয়াস হার্ট। কোন কোন অপরাধকে বা কিভাবে অপরাধটা, কিভাবে আঘাতটা সংঘটিত হলে সেই আঘাতকে বলতেছি আমরা গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। এটা আমরা 320-তে আমরা পড়বো, 320 ধারাতে পড়বো। তার মানে স্যার এই যে না, এই যে না আপনার কিসের কিসের আশঙ্কা সৃষ্টি হতে হবে? গুরুতর আঘাতের বা মৃত্যুর। অথবা এমন হলো যে an assault with the intention of committing rape, মানে আমাকে ধর্ষণ করার জন্য যখন আক্রমণ করা হবে, তখন আমি আক্রমণকারীকে মেরে পর্যন্ত ফেলতে পারবো। অথবা যদি এরকম হয় যে অনেক সময় আনন্যাচারাল লাস্ট যেটাকে বলে, মানে যে কাজটা করা উচিত না সে অস্বাভাবিক কাজটা যখন কেউ করতে আসে, অথবা হচ্ছে যে কিডন্যাপিং করার জন্য বা আটক রাখার জন্য, অথবা 6 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা কথা বলছে, যদি এরকম হয় যে যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, উনি আমাকে আটক করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করতেছে। আমার কাছে তখন মনে হচ্ছে যে আমাকে যদি কনফাইন করা হয়, আমাকে যদি আটক করে রাখা হয়, তাহলে আমি কোনো পাবলিক অথরিটিস যারা আছে, যারা সরকারি লোক আছে, অর্থাৎ সরকারি যেই অ্যাসিস্ট্যান্স আছে, সরকারি যে সহায়তা আছে, এগুলো আমি পাবো না। অর্থাৎ যিনি হচ্ছেন, যাকে হচ্ছে আসামি করা হয়, তিনি যদি মনে করেন যে আক্রমণকারী আমাকে এমন ভাবে আক্রমণ করতে আসছে, তিনি যদি আক্রমণ করতে আসছে এবং তার আক্রমণের উদ্দেশ্য ছিল আমাকে আটক করা, এবং তার আটকের ফলে আমি কোনো, তিনি আটক করলেও আমি কোনো সরকারি সহায়তা পেতাম না, এই পরিস্থিতিতে আমি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। অর্থাৎ এখানে 6টি ক্ষেত্রে কথা বলছে। এই 6টি ক্ষেত্রে কথা বলছে আমাদের বডির ক্ষেত্রে, কার বডি? আমার বডি এবং হচ্ছে অন্যের বডি রক্ষা করার ক্ষেত্রে। এটার সাথে মিল আছে আমাদের 103, 103 ধারা। 103 ধারা তো মৃত্যু ঘটানোর কথা বলছে, বাট এটা হচ্ছে ইন কেস অফ প্রপার্টি, ইন কেস অফ প্রোটেকশন অফ প্রপার্টি, সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে। এখানে 4টা ক্ষেত্র বলছে। ফার্স্ট হচ্ছে রোবারি। রোবারি কি জিনিস আমরা পড়বো, দস্যুতা যদি হয়, আপনার সাথে যদি দস্যুতা হয়, রোবারি হয়, রোবারি কি জিনিস আমরা পড়বো।
হাউস ব্রেকিং বাই নাইট, রাতের বেলা যদি ঘর ভেঙে কেউ প্রবেশ করে তাইলে। তারপর হচ্ছে যে মিসচিফ বাই ফায়ার, অর্থাৎ আগুন দ্বারা যদি আগুন ধরিয়ে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে সেই পরিস্থিতিতে। 4 নম্বরে বলছে চুরি বলি, মিসচিফ বলি, হাউস ট্রেসপাস, এগুলো আলাদা আলাদা অফেন্স আমরা পড়বো। এই সমস্ত পরিস্থিতিতে আমার যদি কেউ যদি আমার বাসায় চুরি করতে আসে, কেউ যদি মিসচিফ করতে আসে, মিসচিফ মানে ক্ষতি করতে আসে, অথবা যদি এরকম হাউস ট্রেসপাস, অর্থাৎ আমার ঘরে প্রবেশ করার অধিকার আপনার নাই, আপনি আমার ঘরে যদি কোনো অপরাধমূলক কাজ করার জন্য, কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেন, আমরা সেটাকে বলি হাউস ট্রেসপাস। এবং এর ফলে আমার মধ্যে যদি অ্যাপ্রিহেনশন সৃষ্টি হয়, এর ফলে আমার মধ্যে যদি আশঙ্কার জায়গা জেগে উঠে যে আমি যদি আক্রমণকারীর উপরে আক্রমণ না চালাই, আমি যদি অ্যাসাইল্যান্ডকে প্রতিহত না করি, আমি যদি এখানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করি, তাহলে আমার মৃত্যু ঘটতে পারে, আমার গ্রিভিয়াস হার্ট হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এখানে 103-এ বলছে 4টি ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারি, বাট এটা বলছে যে ইন কেস অফ প্রপার্টি অ্যান্ড ওয়ান সেকশন 100-এ দেখে যে 6টি ক্ষেত্রে আমরা অ্যাসাইলেন্টের মৃত্যু ঘটাইতে পারি। এখানে দেখেন, তার মানে সেকশন 97-এ বলছে যে আমরা হচ্ছে আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো তো পারবো ইভেন যিনি আক্রমণ আমাকে করবেন তাকে আমরা মেরে মেরে পর্যন্ত ফেলতে পারবো, হত্যা পর্যন্ত করতে পারবো। এটা বলছে আমাদের সেকশন 100 এবং 103-এ। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধতা না, আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত। এই অর্থে এখানে দেখেন, আক্রমণকারী আক্রমণ করতে আপনাকে আসছে, যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, তিনি আপনাকে অ্যাসল্ট করতে আসছে। ব্যাপারটা এরকম হলো যে তিনি যেভাবে অ্যাসল্ট করতে এসেছেন, তিনি যেভাবে আক্রমণ করতে এসেছেন, এতে করে আপনার মধ্যে আশঙ্কার জায়গা সৃষ্টি হয়েছে যে আপনার এখানে মৃত্যু হতে পারে, এরকম একটা আশঙ্কার জায়গা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় এরকম একটা আশঙ্কার জায়গা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় দেখলেন যে এখন আপনি প্রোটেস্ট করবেন, এখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন কার বিরুদ্ধে? যিনি আপনাকে আক্রমণ করতে এসেছে। সে লোকটা কি করলো, যিনি হচ্ছেন অ্যাসাইলেন্ট, যিনি হচ্ছেন আক্রমণকারী, উনি কি করলেন? উনি একটা নির্দোষ ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াইছে। তো নির্দোষ ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াইছে, অর্থাৎ আমি যদি আক্রমণকারীর উপরে গুলি চালাতে চাই, তাহলে ওই নির্দোষ ব্যক্তি, যিনি ইনোসেন্ট পারসন, তার পাশে দাঁড়ানো আছেন, তার গায়েও গুলিটা লাগতে পারে, তার শরীরেও গুলিটা লাগতে পারে। এই যে একটা রিস্ক, এই যে একটা ঝুঁকি, এই ঝুঁকি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আক্রমণকারী আক্রমণকারীকে আঘাত করতে গিয়ে যদি ওই নির্দোষ ব্যক্তি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারপর আমি দায়ী না। অর্থাৎ দেখছেন, যখন আপনার মধ্যে মৃত্যু ঘটার আশঙ্কা থাকবে, তখন আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের নামে কি করতে পারবেন? এই রাইট অফ প্রাইভেট ডিফেন্সের নামে আপনি নির্দোষ ব্যক্তির পর্যন্ত ক্ষতি করতে পারবেন। ক্ষতি করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না। ধারা 106, ধারা 106। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এত এত প্রয়োগ দেখলাম, এত এত ক্ষেত্র দেখলাম, এত বিস্তৃত রূপ দেখলাম আত্মরক্ষার অধিকার প্রয়োগের, এটার সীমাবদ্ধতাও আছে, এটার সীমাবদ্ধতাও আছে। সব জায়গায় কি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন? তাহলে তো ভাই আত্মরক্ষার অধিকার নাম করে তো মানে কেউ কোনো অপরাধী হতো না, ঠিক না? তাই তো সবাই একটা আকাম কুকাম করে বলতো যে আমি এখানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি, বলতো যে আমি দণ্ডবিধির জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ি, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ি। এখন সেকশন 99, ধারা 99-তে স্পষ্ট করে বলে দিছে যে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্সের লিমিটেশনটা কোথায়, অর্থাৎ কোন জায়গাগুলোতে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন হচ্ছে, মনে করেন যে আমাদের যারা পাবলিক সার্ভেন্ট আছেন,
আমাদের যারা সরকারি কর্মকর্তারা আছেন, এরা যখন তাদের মানে দায়িত্বে থাকবে, তখন ওনারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না যদি না তাদের মধ্যে মৃত্যু ঘটার মানে কজ অফ ডেথ অথবা কজ অফ গ্রিভিয়াস হার্ট, মৃত্যু ঘটার বা গ্রিভিয়াস হার্ট ঘটার মতো আশঙ্কা সৃষ্টি না হয়, গ্রিভিয়াস হার্ট ঘটার মতো আশঙ্কা সৃষ্টি না হয়। আবার এরকম যে আপনি ধরেন আক্রমণকারী আমাকে আক্রমণ করতে আসতেছেন, আমি দেখলাম আমি যদি আপনাকে প্রতিহত নাও করি, আমি সেখানে পুলিশের সাহায্য পাবো, আমি সেখানে সরকারি লোকের সাহায্য পাবো, তার মানে সেখানে তো আমাকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার দরকার নাই। অর্থাৎ আমি যদি দেখি যে আমাকে যেভাবে আক্রমণ করতে আসতেছে, এর ফলে আমার একটা সুযোগ আছে সরকারি লোক থেকে আমি সাহায্য সহযোগিতা পাবো এবং আমি তাকে সেইভাবে মোকাবেলা করতে পারবো, এক্ষেত্রে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো না। আবার একটা লোক আপনাকে দাদা পাটখড়ি দিয়ে, একটা লোক একটু শেষ করে, একটা লোক আপনাকে কি করলো, একটা লোক আপনাকে মনে করেন যে রুমাল দিয়ে আঘাত করলো বা গামছা আছে না, গামছা দিয়ে বাড়ি দিল, আপনি কি করলেন, পেটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন, তখন আপনি বললেন যে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করছি না। আপনাকে কিভাবে কতটুকু মাত্রায় আঘাত করতে পারে বা করবে, ঠিক ততটুকু পরিমাণ আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনাকে যখন পাটখড়ি দিয়ে আঘাত করতে আসতেছে একটা লোক দেখতেছেন, তখন আপনি তো তাকে গুলি করতে পারেন না, তার মানে এখানে একটা পরিমাণ আছে, পরিমাণটা এখন পরিমাণটার মেজারমেন্ট কি হবে এখানে অনেক কোশ্চেন আছে, সেটা বিচারকরা যারা লয়াররা আছে এরা ঠিক করবে। ওকে, তো এখানকার কথা হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন, ইট ইজ নেসেসারি টু ইনফ্লিক্ট ফর দ্য পারপাস অফ ডিফেন্স, আমার ডিফেন্সের জন্য যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা দরকার আমি এর সাথে বেশি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো না। তার মানে এখানে দেখেন আমার হাত পা কিন্তু বেঁধে দিতেছে, আমার হাত পা কিন্তু বেঁধে দিতেছে। আপনার এই পাবলিক সার্ভেন্টের যে কথাটা আসছে, এখানে একটা কথা আছে, কথাটা কি, একেবারে প্রথম লাইনই দেখেন, দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, প্রাইভেট ডিফেন্স খাটাতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না against an act, একটা কাজের বিরুদ্ধে, which does not reasonably cause the apprehension of death or of grievous hurt if done or attempted to be done, করা হয় অথবা চেষ্টা করা হয়, দুইটা ক্ষেত্রেই, by a public servant acting in good faith under color of his office, under color of his office, অর্থাৎ অফিসের তত্ত্বাবধানে, তার সিনিয়রের তত্ত্বাবধানে, though that act may not be strictly justifiable by law। এখানকার কথা হচ্ছে যখন একটা সিনিয়র অফিসারের আন্ডারে জুনিয়র অফিসার কাজ করবে, এখন সে মনে করেন যে কাজ করার জন্য ডিরেকশন দিয়ে দিছে, সে কাজ করতে গিয়ে দেখলো যে কাজ করতে গিয়ে বা কাজ করার চেষ্টা করা যখন করতেছে, তখন দেখলো যে সে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু সে এমন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে যেটা তার মধ্যে গ্রিভিয়াস হার্ট বা ডেথের অ্যাপ্রিহেনশন সৃষ্টি করে না, ভয় সৃষ্টি করে না, এক্ষেত্রে সে রাইট প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে আমরা ওভারঅল 96 থেকে 106 পর্যন্ত দেখলাম যে আমাদের মাদার সেকশন হচ্ছে আমাদের সেকশন 96, কোন কোন জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো 97, এবং অ্যাপ্লাই করে আমরা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবো 100 এবং 103, ইভেন আমরা ইনোসেন্ট পারসনের হার্ম করতে পারবো, ক্ষতি করতে পারবো 106, কোন কোন জায়গা আমাদের লিমিটেশন দিয়ে দিছে, এটা হচ্ছে 99। জি জামাল ভাই। হ্যালো দাদা, বলেন। 106 একটু যদি আরেকবার বলতেন, সেকশন 106 এটা আমি একটু বুঝতে পারিনি। 106 হচ্ছে আপনাকে ধরেন একটা
আপনাকে ধরেন আমি আঘাত করতে যাচ্ছি বা আমি আপনাকে আঘাত মনে করেন যে আমি আপনাকে দৌড়ানি দিচ্ছি। তো আপনিও মনে করেন দৌড়াচ্ছেন। এখন আপনার কাছে মনে হলো যে আমি এটা, এবং আপনার কাছে মনে হলো আমি আপনাকে যেভাবে আঘাত করতে যাচ্ছি, আমার হাতে ছুরি নিয়ে, আমার হাতে গুলি নিয়ে আমি আপনাকে আক্রমণ করব। হ্যাঁ? তো আপনার মনে সৃষ্টি হলো, আপনার মধ্যে আশঙ্কার জায়গা সৃষ্টি হলো যে আমার আক্রমণের ফলে আপনি মরে যেতে পারেন। এই অবস্থায় আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এপ্লাই করবেন। ওকে? যখন আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, তখন দেখলেন যে আমি এক 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 ভদ্রলোকের পাশে দাঁড়ায় রইছি। এখন আপনার হাতেও বন্দুক বা আপনার হাতে যেটাই হোক, আমাকে আঘাত করার একটা যন্ত্র আপনার হাতে আছে। এখন সে যন্ত্র দিয়ে যদি আমাকে আঘাত করতে চান, তাহলে একটা ঝুঁকি থাকে। ঝুঁকিটা কি? আমার পাশে যে ভদ্রলোকটা দাঁড়ানো, এর এর বডিতে সেই গুলিটা লাগতে পারে অথবা আমার বডিতে লাগতে পারে। তার মানে একটা ঝুঁকি আছে। আমি এমন একটা পজিশনে দাঁড়াইছি। ধরেন আমি একটা একবারে ১০-১২ জন মানুষের মধ্যে লুকায় রইছি। এখন আমাকে যদি আপনার গুলি করতে হয়, তার মানে এখানকার মানুষগুলা একটা একটা ঝুঁকিতে থেকে যায়। কার গায়ে লাগবে আপনি তো জানেন না, ঠিক না? বাট আপনার টার্গেট হচ্ছে আমাকে মারবেন। আপনি আমাকে ঠিকই মারছেন, কিন্তু মইরা গেছে অন্য একজন মানুষ। যে লোকটা অপরাধী না বা যে লোকটাকে আপনি নিজেও মারতে চান নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এপ্লাই করছি এখানে, এবং আমার এখানে মৃত্যু ঘটার একটা আশঙ্কা ছিল, এবং সেই জায়গাতে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এপ্লাই করছি, এই এবং এর ফলে নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে আমার এখানে কোনো দোষ নাই। সেখানে পরিস্থিতিটা এরকমই ছিল যে নির্দোষ ব্যক্তি ক্ষতি হলেও আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই, মানে বিষয়টা এরকম মনে করেন যে আপনার বাসায় ডাকাতি করতে আইছে, মনে করেন যে ১০-১২ জনে, ১০-১২ জন। এখন একটা লোক মনে করেন যে আপনাকে একেবারে খুন করার জন্য মনে করেন ছুরি মানে পেটের মধ্যে ঢুকাবে এমন একটা অবস্থা। আপনি কি করলেন? আপনি আপনার কোমর থেকে ছুরি বের করে তো মানে তাকে তার পেটে ঢুকানোর চেষ্টা করেন, লাইগা গেছে অন্য পেটে। বাংলা সিনেমা দেখেন না? ঠিক ওরকম বিষয়টা। ক্লিয়ার? 106। বাট এখানে একটা কন্ডিশন আছে। আপনার মধ্যে মৃত্যু ঘটার আশঙ্কা সৃষ্টি হতে হবে। আচ্ছা, আমরা 76 থেকে 106 পর্যন্ত যা বললাম, এর মধ্যে কারো কোনো ধারণাগত সমস্যা আছে কিনা? দাদা ওই 101 আর 104 এই দুইটার কি এমনি যদি বললেন না যে এই দুইটা কি লাগবে না? না, 101 এ কি বলছে বলেন তো? মানে আপনি 101 এর কথা আছে যে মৃত্যু ছাড়া না, আমাদের দরকার নাই এগুলা। আহ, কারো কোনো প্রশ্ন দাদা? ওকে, প্রশ্ন না থাকলে আমরা দাদা গত ক্লাসে তো আমি ছিলাম না, দাদা একটু বলবো। বলেন। গত ক্লাসে আমি আসলে উপস্থিত থাকতে পারি নাই, তো সেখানে যে একটা বিষয় ছিল, হুম, উম, বিষয়টা হচ্ছে কমন ইন্টেনশন আর হচ্ছে কমন অবজেক্ট। হুম, কমন কমন ইন্টেনশনের ক্ষেত্রে যে সেখানে একটা বিষয় আসছে, দুই বা ততোধিক ব্যক্তি যখন অপরাধমূলক মন নিয়ে সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে কোনো একটি অপরাধ সংগঠিত করবে, সেই অপরাধ সংগঠনের জন্য সমানভাবে দায়ী হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা কথা সেখানে এরকম বলছিলেন যে ততোধিক মানে হচ্ছে আহ, দুইয়ের অধিক কিন্তু ৫ জনের কম, হুম। ২ এর অধিক ৫ ৪ জন, জনের কম। হ্যাঁ, ৪ জন। ৫ জনের কম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে কোনো একটা মামলায় ২০ জন আসামি, সেখানে একজন ব্যক্তির মৃত্যু ঘটলো, সেই ক্ষেত্রে এই অনেকগুলা সেকশনের পাশাপাশি ৩৪ দণ্ডবিধি এই কথাটা লেখা থাকে। তাহলে এখানে তো ৪-এর অধিক হয়ে গেল। সেক্ষেত্রে কিভাবে এই ৩৪ দণ্ডবিধিটা আসলো, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার না, যদিও আমি গত ক্লাসে ছিলাম না। ৩৪ এর সাথে
অন্য কোন সেকশন কি পাইছিলেন ওই সম্পূর্ণ আলোচনায়? জি। কোনটা পাইছিলেন? না, 34-এর সাথে পাওয়া গেছে আপনার 34-এর সাথে রিলেটেড হচ্ছে 149 149 তাহলে 149, তা- হ্যাঁ, তা- কমন তাহলে অবজেক্ট, তাহলে সাধারণ অভিপ্রায়। তাহলে 149কে এখানে কেন আনা যাবে না? মানে বিষয়টা হচ্ছে কি, এখন 34কে আপনি একটা দেখবেন কি ম্যাক্সিমাম ক্রিমিনাল মামলায় 34টা দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? মানে এটা প্রমাণ করার জন্য যে সবার হচ্ছে, মানে এখানে তো মেম্বারগত একটা পার্থক্য আছেই, মানে সদস্যগত তো একটা পার্থক্য আছেই, কিন্তু জাস্ট এটা বলা হয় যে এই প্রত্যেকের গিলটি মাইন্ড ছিল, অ্যাপ্লিকেশনটা আসলে ওইভাবে চলে আসে। এখন কমন ইন্টেনশনের জন্য কি আপনার শাস্তি আছে? না। কমন ইন্টেনশনে কি আপনার মানে যেই এই যে সবাই যে ক্রিমিনাল মাইন্ড, সবার যে ক্রিমিনাল মাইন্ড আছে, সবার যে মেনস্ট্রি আছে, এটার জন্য কি তার শাস্তি আছে? না। শাস্তিটা কিসের জন্য হয়? শাস্তিটা হয় যে কোন অফেন্সের জন্য প্রি প্ল্যান করে সেই অফেন্সটা ঘটাইছে, এজন্য শাস্তিটা মূলত হয়। মানে এখানকার এই 34-এর অ্যাপ্লিকেশনটা ওই জায়গাতে, যেখানে এখানে যারা যারা অপরাধী প্রত্যেকে কিন্তু আপনার ছিল। এখন যদি এরকম হইতো প্রত্যেকের ক্রিমিনাল মাইন্ড ছিল, বিষয়টা যদি এরকম হতো যে কমন ইন্টারেশনের আলোকে একটা অপরাধীকে শাস্তি দিচ্ছে, বিষয়টা তো এরকম না। সে কোন অপরাধটা ঘটাচ্ছে সেটার জন্য কিন্তু তাকে শাস্তি দিতেছে। মূলত হচ্ছে যে এখানে মেনস্ট্রিয়াকে, প্রত্যেকের মেনস্ট্রিয়াকে ডিফাইন করার জন্য মূলত এই 34-এর অ্যাপ্লিকেশনটা করা হয়, আমি যতটুকু বুঝি আর কি। কিন্তু আপনি যদি অন এভারেজ যদি ধরেন, সেখানে দেখবেন 5 জন হলেই সেটা একটা, মানে সেটাকে আমরা আনলফুল অ্যাসেম্বলির আন্ডারে। এখন কমন অবজেক্টের জন্য কি শাস্তি আছে? না। তার মানে কি, মানে কমন অবজেক্ট বাস্তবায়নে, এখানেও কমন ইন্টেনশন বাস্তবায়নে। এখন যখন 5 জন হবে বা এর বেশি হবে, সে কোন অপরাধটা ঘটাচ্ছে এটা হচ্ছে মেন বিষয়। জামাল ভাই মানে ক্লিয়ার না? না জামাল ভাই ক্লিয়ার? মানে এখানকার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের মেনস্ট্রিয়া, এটা জাস্ট জাস্টিফাই করা আর কি। দাদা একটা কথা বলবো। কোন কোন? কোন পড়াইলেন প্ল্যান করে, একটু গুরুত্বপূর্ণ ধারা যদি একটু ধারাগুলো আলাদা আলাদা ভাবে বলে দিতেন, শুধু ধারা আচ্ছা, একেবারে সবগুলো এক থেকে আমরা 106 পর্যন্ত বলি। 1 থেকে শুরু করে আর আমাদের হচ্ছে 2, 2, 3, 4 পড়বে না ধারা। তারপরে পড়বেন হচ্ছে 23, 24, 34 থেকে 38। এরপরে পড়বেন হচ্ছে 40, যেখানে অফেন্সের সংজ্ঞা দিছে, মানে অফেন্সের সংজ্ঞা কত ধারায় আছে, 40 ধারা, জাস্ট এতটুকু। গুড ফেইথের সংজ্ঞা কত ধারায় দিছে, এটা হচ্ছে আমাদের চলে আসতেছে আপনার কততে, 52-তে। এরপরে 53, 54, 55, 55 ক। তারপরে আপনার হচ্ছে 63, 65, 67। তারপরে হচ্ছে যে কত 69, পড়লে পড়া লাগে, না পড়লে দরকার নাই। 70, 72, 73, 74। এরপরে আজকে যেটা পড়লাম 80, 82, 83, 84, 87, 88, 92, না সরি, হ্যাঁ 92, 93, 95, 96, 97, 99, 100,
103, 106 এগুলো আমরা 1 থেকে 106 পর্যন্ত পড়ছি আর কি। এর মাঝে মাঝে দেখবেন কি যে কিছু যেমন ওই কোন ধারায় কনসেন্ট সম্পর্কে বলছে, কোন ধারায় মতামত সম্পর্কে বলছে, ধারা 90। যখন আপনি পড়তে যাবেন কোন একটা গাইড, আপনি যে গাইডই পড়েন না কেন, দেখবেন যে সামনে সামনে 2-1টা পৃষ্ঠা এরকম চলে আসছে, সেটা একটু চোখ বুলাই গেলেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আমাদের ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাস করি 107 ধারা থেকে, পরবর্তী দিন করি সোমবার। ঠিক আছে। আর আরেকটা বিষয় যে আপনারা প্রতিদিনের লেকচারটা প্রতিদিন শেষ করার চেষ্টা করবেন, কারণ নাইলে আপনি নিজেই পিছনে পড়ে যাবেন। যখন আপনি আপনার কাছে মনে হতে পারে যে এই কয়টা ধারা, এই কয়টা ধারা, আসলে ভাই এই কয়টা ধারা না, এই ধারাটা নিয়ে তো আপনাকে বসতে হবে। বসলে দেখবেন যে পড়াটা অনেক। যে কোনো গাইডে গিয়ে দেখবেন যে অবশ্যই দাদা, অনেক বই বের করছি, অনেক পড়া। 76 থেকে 106 পর্যন্ত অন্তত আমি যে কটা ধারা পড়ছি, এই কটা ধারার উপর আপনার 30-40 পৃষ্ঠা আছে। 30-40 পৃষ্ঠা কিন্তু কম না, অনেক পড়া, মানে টানা পড়লে 2 দিন লাগবে। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাস করি হচ্ছে আগামী সোমবারে। ঠিক দাদা, ধন্যবাদ। ওকে।